এই যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে সেখানে আরও অনেকগুলো ফ্যাক্টর এবং ব্যক্তি রয়েছে। তারা আসলে কি চায়? একজন ব্যক্তি একটা উপদেষ্টা পরিষদের মধ্যে যতই সে ভালো চাক না কেন, বাকিরা যদি তাকে সহযোগিতা না করে তিনি আসলে ওই ভালো কাজ করতে পারেন না। তো আমার কাছে যেটি মনে হচ্ছে এই মুহূর্তে যে ডিসেম্বরে ইলেকশন আসলেই হবে কি না সেটি নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। কিন্তু মার্চ পর্যন্ত টেনে নিয়ে রাখছে না, মার্চেও হবে কিনা সেটি নিয়েও ধোঁয়াশা। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এখনো পর্যন্ত কোনো ধরনের স্পষ্ট ডেট ঘোষণা করেননি। তিনি বলছেন হতে পারে, যদি, কিন্তু, তবে, এই শব্দগুলোর মধ্যে তিনি সীমাবদ্ধ রয়েছেন। তিনি ইনিয়ে বিনিয়ে কথা বলছেন। দেখেন, তিনি একজন নোবেল বিজয়ী, তার কাছ থেকে এ ধরনের অস্পষ্ট বক্তব্য আমরা প্রত্যাশা করি না। তিনি যদি মার্চে ইলেকশন করতে চান, ওকে, মার্চের কত তারিখে তিনি ঘোষণা দিক। তিনি ডিসেম্বরে করতে চাইলে কত তারিখে ঘোষণা দিক, তিনি ঘোষণা দিচ্ছেন না। তো এই ক্ষেত্রে আমার যেটি মনে হয়, তার আশপাশের যারা রয়েছে তারা হয়তো তাকে বলছে যে স্যার কী দিয়ে কী হয় বলা যায় না, আপনি এখনই ডেটটা ওইভাবে বললেন না। আমার কাছে মনে হচ্ছে, কারণ তার আশপাশের অনেকগুলো ব্যক্তিকে আমি চিনি ব্যক্তিগতভাবে, যেহেতু দীর্ঘদিন ধরে রাজপথে রয়েছি, নানান কারণে চিনি। তো আমার কাছে মনে হয় যে আসলে তাদের ভিতরে কেউ কেউ, এবং আপনার সঙ্গী সাথীরা অনেকেই পাওয়ারফুল, আমার কাছে মনে হচ্ছে যে তাদের ভিতরে কেউ কেউ আসলে এক ধরনের ষড়যন্ত্র তৈরি করার একটি অপচেষ্টা করছে। দেখেন, যখন আসলে ১/১১ সরকারটা আসলো, আমার থেকে আপনি বা ভাই আরও বেশি ভালো জানবে, ওই সরকারও ব্যাপকভাবে জনপ্রিয় ছিল। ফখরুদ্দিন, মঈনুদ্দিনকে মানুষ মাথায় তুলে নাচতে পারলে মানে আনন্দ উপভোগ করতে পারে, এরকম একটা অবস্থা। জি, এরপরে আস্তে আস্তে কি হলো যে মানুষ কিন্তু সমালোচনা শুরু করলো, একটা পর্যায়ে আন্দোলন। ঠিক এই সরকারের অবস্থা আমার কাছে একই রকম মনে হচ্ছে, যে এই সরকার খুব সহজে ইলেকশনের ডেট ঘোষণা করবে সেটি আমার কাছে আসলে মনে হচ্ছে না। ডক্টর ইউনূস নিজে চাইলেও তিনি পারতেছেন না। কেন পারতেছেন না সেটি আসলে এই মুহূর্তে সবার প্রশ্ন। তো আমি আসলে যেটি মনে করি যে এত সহজ ইলেকশনটা মনে হচ্ছে যে হচ্ছে না, আমাদের মাঠে নামা লাগতে পারে। আরেকটা প্রশ্ন করে আমি মিস্টার মাসুকের কাছে যেতে চাই, রাশেদ, যে আপনাদের দল নিয়ে অনেক আলোচনা, আপনার দল করবার পর থেকেই নানা রকমের আলোচনা, ভালো মন্দ, নানা রকমের অভিযোগ সব হচ্ছে, এখনও আছে। যেমন আপনারা কার সঙ্গে যুক্ত হচ্ছেন, আসলে কোন পথে হাঁটছেন, আপনাদের সঙ্গে কে যুক্ত হচ্ছে, আপনারা অন্য কোনো নতুন দলের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন কিনা, সব নানা বিতর্ক আছে। মেরুকরণ রাজনীতিতে একসময় বিএনপি জামাত একসঙ্গে ছিল, এখন তারা আলাদা, এবং এখন তো একেবারে বৈরী সম্পর্কই দৃশ্যমান। তো সেই জায়গায় গণ অধিকার পরিষদ আসলে কোন জায়গাটাতে আছে? আবার এটাও আমরা দেখছি যে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তিনি কয়েকজন নেতা সম্পর্কে একটা বার্তা দিয়েছেন, মানে দলের পক্ষ থেকে একটা বার্তা দেওয়া হচ্ছে যে এদেরকে যেন নিজ নিজ এলাকায় কাজ করতে বিএনপির নেতাকর্মীরা সহযোগিতা করে বা কোনো বাধার সৃষ্টি না করে। কিন্তু গণ অধিকার পরিষদ নিয়ে যে বিতর্কগুলো হচ্ছে বা হয়েছে বিভিন্ন সময়, তার চেয়ে সাম্প্রতিক বিতর্কটা যদি আমি আলোচনা করতে বলি, আপনি কীভাবে বলবেন বা আপনার কাছে জানতে চাই। দেখেন, রাজনীতিতে শেষ বলে কিছু নাই, কখন কি হয় এটা আসলে এখনই বলা যায় না। এই যে বিএনপি এবং জামাতের জোট ছিল, সেই জোট ভেঙে যাবে, তাদের ভিতরে বৈরিতা তৈরি হবে, এটি কিন্তু অভ্যুত্থানের আগে কেউ কল্পনা করে নাই। বিএনপির সঙ্গে তো জামাতের দূরত্বটা অভ্যুত্থানের আগ থেকে কিন্তু দূরত্বটা আসলে এইরকম হবে সেটা কিন্তু কেউ কল্পনা করে নাই। এবং দেখেন, একসময় কিন্তু আপনার আওয়ামী লীগ এবং জামাত তাদের ভিতরে ব্যাপক খাতির ছিল, যুগপৎ আন্দোলন করেছে। সেই আওয়ামী লীগ এবং জামাতের সম্পর্কটা আপনি নিশ্চয়ই জানেন। আমরা নতুন একটি দল, আমাদের সাথে আসলে সবারই সুসম্পর্ক রয়েছে। আবার আমাদের রাজনৈতিক মতাদর্শগত কিছু পার্থক্যও কিন্তু অনেকের সাথে আছে। যেমন ছাত্রদের যে দল, এই দলের সাথে যে আমাদের সব মতামত মিলছে এরকম না। আবার বিএনপি বলেন, জামাত বলেন, তাদের সাথে সব আদর্শিক জায়গায় আলাদা দল করবেন কেন? তো সেই জায়গা থেকে আসলে মানে সামনে ইলেকশন হবে, সেই ইলেকশনে কোন দল কোন পজিশনে যাবে সেটি আসলে এখনই কোনো দল নিশ্চিতভাবে বলছে না। কৌশলগত কিছু কারণ অবশ্যই আছে। এখন আমার যেটি মনে হয় যে দেশ এবং জনগণের কল্যাণে এমন হতে পারে যে সবাই আবার এক টেবিলে আসতে পারে। সেখানে আপনি বিএনপিকে দেখতে পারেন, জামাতকে দেখতে পারেন, গণ অধিকার পরিষদকে দেখতে পারেন, এমনকি ছাত্রদেরকেও দেখতে পারেন। এবং এটি হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। কারণ কি? কারণ সবাই কিন্তু বুঝতেছে যে আমাদের একটি কমন শত্রু রয়েছে, সেটি হলো আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ একটি বড় দল। এই নির্বাচনে যদি আওয়ামী লীগ কোনোভাবে সুযোগ পায়, আপনি বিশ্বাস করবেন কি জানি না, বাট আমি বিশ্বাস করি যে আওয়ামী লীগ কিন্তু বিরোধী দল হবে। আওয়ামী লীগের সে ধরনের
সক্ষমতা রয়েছে, কিন্তু ভোট রয়েছে। আপনি গণতন্ত্রের কথা বলবেন, আওয়ামী লীগের যদি ভোট থাকে, জনসমর্থন থাকে, আপনি তাকে বিরোধী দলে বা ইভেন আওয়ামী লীগ যদি জনতার ভোটে ক্ষমতায় আসে, আপনি সেটা আটকে রাখবেন কেন? অন্তত আপনার ন্যারেটিভসের মধ্যে, আপনার কথাবার্তায়, আচরণের ভঙ্গিতে সেটা থাকবে কেন? আপনি আওয়ামী লীগের কঠোর সমালোচনা করেন, আওয়ামী লীগ কী করেছে সেটা বলেন, কিন্তু আপনি যদি আওয়ামী লীগের মতোই সেই বিএনপিকে, গণ অধিকার পরিষদকে, জামাতকে নির্বাচন করতে দেয়া হবে না, কৌশল করে বাইরে রাখতে হবে, গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার করতে, আপনারা যদি সেই একই কাজ করেন, আপনারা বলতে আপনারা, আমি সবাইকে মেন করছি, তাহলে গণতন্ত্রের যে উত্তরণটা, একটা নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন, নতুন যাত্রা, সেটা হবে কোত্থেকে? দেখেন, এই কথা আমরা কেন বলছি? আওয়ামী লীগ এইসব কথা বললে এখন আবার বিপদ, কারণ আওয়ামী লীগের সময় 15-16 বছর আমরা একটা ভয়ের আবহের মধ্যে ছিলাম, এখনো কিন্তু সেই ভয় কাটেনি, এখন অন্য ধরনের ভয়। এখন এই কথা বলা মানেই হচ্ছে আমি স্বৈরাচারের দোসর হয়ে যাচ্ছি, বা আপনি হয়ে যাচ্ছেন, বা উনি হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যে 15-16-17 বছর যে ফাইটটা করলাম গণতন্ত্রের জন্য, সেটা কিন্তু কারো মাথার মধ্যে থাকছে না, বিশেষ করে যারা ক্ষমতায় আছেন তাদের মাথার মধ্যে এটা থাকছে না। না। আপনার বিষয়ে আমি একটু অ্যাড করি, সেটি হলো যে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিশেষ করে আপনার নিজস্ব যে ব্যক্তিগত চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, আমরা আপনার বক্তব্য শুনেছি, সুতরাং আপনাকে কোনোভাবেই স্বৈরাচারের দোসর বানানোর সুযোগ নাই। অনেকে রাজনৈতিক কারণে লাগিয়ে দিলে তো হলো, রাজনৈতিক কারণে বিএনপি বানিয়ে দিলেন, জামাত বানিয়ে দিলেন, গণ অধিকার পরিষদ, না, আপনাকে নিয়ে তো আওয়ামী লীগের যে টেলিভিশন চ্যানেলগুলো, সেখানে তো আমরা একাধিক নিউজ দেখেছি আওয়ামী লীগের আমলে, যে আপনি বিএনপি দালাল, জামাতের দালাল, এরকম অনেক আর্মির দালাল, তখন আমেরিকার দালাল, সিআইএ এজেন্ট, তো এগুলো তো বানানোর চেষ্টা করেছে। তো স্বাভাবিকভাবে এখন হয়তো অনেকে আপনার বক্তব্য ভালো লাগছে না, তাদের সাথে মিলতেছে না, এই কারণে আপনাকে তাদের মানে ইন্টারেস্টের জায়গা থেকে আপনাকে নানান ধরনের ট্যাগ দিচ্ছে। সাধারণভাবে বলছি রাশেদ, যে আপনারা যদি মানে কেউ যদি বলে যে একে থাকতে দেওয়া যাবে না, ওকে থাকতে দেওয়া যাবে না, যেমন জামাতের রাজনীতি আমার হয়তো ধরেন বলছি XYZ এর পছন্দ না, কিন্তু জামাতকে যখন ব্যান করা হয়েছে, আওয়ামী লীগ আরবিট্রারি করেছে, আমরা কিন্তু সেটা নিন্দা করেছি। যেভাবে হয় না একটা রাজনৈতিক দলকে, কোনো আদর্শকে তো আপনি নিষিদ্ধ করতে, মানে শেষ করে ফেলতে পারবেন না এই প্রক্রিয়ায়। আমার কথা সেটা। আমি ওইখানেই আসতেছি। দেখেন, আমি আমার বক্তব্যে সবসময় কিন্তু একটা জিনিস সবসময় তুলে ধরেছি, সেটি হলো যে আওয়ামী লীগের নিরীহ কর্মী, সাধারণ ভোটার, সমর্থক, নেতা যারা রয়েছে, যারা গণঅভ্যুত্থানে, রাজনীতি আছে 70 বছরের একটা রাজনীতি যারা প্রতিষ্ঠা করেছে, আমরা পছন্দ করি কিংবা না করি, এক্স্যাক্টলি। তো আমি কিন্তু সেটাই বলেছি, যারা নিরপরাধ তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা ঠিক হবে না। এটি অনেক মিডিয়াতে আমি কিন্তু সরাসরি বক্তব্য দিয়েছি। তো এটি নিয়ে অনেকে নানান ধরনের প্রশ্ন তোলে, কেন আমি এই কথা বলছি। তবে আমি কিন্তু আওয়ামী লীগের যারা অপরাধী ছিল তাদের ব্যাপারে বারবার বক্তব্য দিচ্ছি যে এদেরকে গ্রেপ্তার করতে হবে, কিন্তু এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার শেখ পরিবারের একজনকে ধরতে পারেনি। দেখেন, এই যে সমস্ত অপরাধ শেখ হাসিনা করেছে, আমি যতদূর জানি সেটি হলো যে তার যে প্রেসিডিয়াম কমিটি ছিল, সেই কমিটিতে তিনি কোনো আলোচনা করে সিদ্ধান্ত নিতেন না। তার ওই একটি তারেক সিদ্দিকীদের একটি গ্যাং ছিল, সেখানে শেখ হাসিনা যেভাবে নির্দেশনা দিত, ওই গ্যাং কিন্তু ওই যে জিয়াউল আহসান, ওরা ওইভাবে কাজ করত। এখন স্থায়ী কমিটিতে যারা আছে সবাই যে আপনার হত্যার মানে নির্দেশদাতা, সেটি তো না হতে পারে। সুতরাং এগুলো তো তদন্ত করতে হবে। এবং একই সাথে এই যে শেখ পরিবার, তারাই মূলত বাংলাদেশটাকে এক ধরনের ধ্বংসের জায়গায় নিয়ে গেছে। তাদেরকে আপনি মাপ করে শুধুমাত্র আওয়ামী লীগের অন্য নেতা কর্মীদেরকে ধরবেন, সেটি তো হতে পারে না। তো যাই হোক, আমি বক্তব্য সংক্ষেপ করি। তো আমার যেটি মনে হয় যে আওয়ামী লীগ যেহেতু গণহত্যার দায়ে তারা এখনো পর্যন্ত অভিযুক্ত, বিচারটা শেষ হয়নি, যে কারণে এই আলোচনা কিন্তু জনগণের পক্ষ থেকে আসছে যে গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগ যাতে ইলেকশনে অংশ নিতে না পারে। কেন?